আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতমুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ, প্রমাণিত হলে মামলা। পুলিশের 4 ডিআইজি বাধ্যতামূলক অবসরে। ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন, যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা। অন্তর্বর্তী সরকার তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে, তারেক রহমান। সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে সবার আগে প্রয়োজন কার্যকর জাতীয় সংসদ। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি। এবং মধুর ক্যান্টিনে মুক্তিযুদ্ধে হত্যার সহযোগী ছাত্র শিবিরের প্রবেশের বিরোধিতা করে ছাত্রদলের বিবৃতি, নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে সংগঠনটি, অভিযোগ শিবিরের। শুনছেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুধু সরকারের নির্দেশে নয়, ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসক মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে অভিযোগ এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। প্রমাণিত হলে তাদের বাধ্যতামূলক অবসরের পাশাপাশি মামলা করা হবে বলে জানালেন জনপ্রশাসন সচিব। তিনি জানান, 2024 সালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ডিসিদের বিষয়েও তদন্ত চলছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে, তবে কারোর সাথে অবিচার করা হবে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। আপনি একজন অফিসার, আপনি জালভোট দিচ্ছেন। ভোট জালিয়াতির সাথে জড়িত ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরুর পর প্রশাসন জুড়ে এখন আতঙ্ক। এ পর্যন্ত 43 জনকে ওএসডি এবং 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার, তবে এই সংখ্যা বাড়তে পারে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থীকে বিজয়ী করতে অনেক ডিসি বিপুল অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ এসেছে, যার কিছুটা সত্যতা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সচিব। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। তিনি জানান, 2024 সালের নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের বিষয়ে তদন্ত চলছে। তাদের বড় একটা অংশকে ওএসডি করা হতে পারে। 24 সালের বিষয়ে আমরা পুরোটাই গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি। 24 সালেরগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন, 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে এবং ধীরে সুস্থ হবে। বায়াসড অথবা কোনো, আমরা যেটাকে বলি, কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। সব সিদ্ধান্ত হবে নিয়ম নীতির মাধ্যমে এবং একজন অফিসারও যেন ভিকটিম না হয়, সেটা আমরা দেখব। শিগগিরই 9 জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দেয়া হবে বলেও জানান সচিব। বঞ্চিত ছিলেন এবং যোগ্য, এবং কেউই চুক্তিভিত্তিক না, সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি নিসারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি আজাদ মিয়া ও আমেনা বেগম। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। সংযুক্ত থাকা অবস্থায় কর্মকর্তাদের উপর কোনো অপারেশনাল দায়িত্ব থাকে না। তাদের মধ্যে আমেনা বেগম 2018 সালের নির্বাচনের সময় নরসিংদীর এসপি ছিলেন। নিসারুল আরিফ রাজশাহীর ডিআইজি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। 2014 সালের নির্বাচনের সময় আজাদ মিয়া কক্সবাজারে ও আব্দুল কুদ্দুস আমিন গোপালগঞ্জের এসপি ছিলেন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পট পরিবর্তনের পর এ নিয়ে 40 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন।
দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশন কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী হবে না। যৌক্তিক সময়ে ঘোষণা করা হবে তফসিল। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, এমন নানা প্রশ্ন ঘুরপাক খেলেও ভোটের প্রস্তুতি থেমে নেই নির্বাচন কমিশনে। রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে নির্বাচনী প্রস্তুতির নানা দিক তুলে ধরেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরাও মনে করি যে আসন বিন্যাসটা পুনর্বিবেচনা করার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। এই বিষয়ে ঐকমত্য কমিশন একমত হলে কাজ শুরু করবে ইসি। রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়েও আমরা লক্ষ্য করেছি যে সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে। তো ঐকমত্য কমিশন যদি এই বিষয়ে ঐকমত্য হন, তাহলে এই ক্ষেত্রেও আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। এ সময় তিনি আরো বলেন, যৌক্তিক সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবে কমিশন। আমরা তো আরো আগেই বলছি যে ডিসেম্বর যদি আমরা টার্গেট করি, তাহলে অক্টোবরের আগেই আমাদের প্রায় জুলাই আগস্টের দিকে আমাদের তো ফুল প্রিপারেশন থাকতে হবে। একটা প্রসেসে আমাকে নিষ্পত্তি করতে হবে। সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে যে আমার আইন, বাস্তবতা, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক ব্যবস্থাপনা, সার্বিক বিষয় বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে প্রায় 400 আবেদন জমা পড়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। এবং চাপের কাছে আমরা রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সুন্দর ও উৎসব মুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। প্রধান উপদেষ্টার মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি। এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি এটা ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন নাই যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা ওইভাবে না বলেন নাই। যে নির্বাচন হয় ডিসেম্বর হয়ে যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে, এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। দেশবাসীর প্রত্যাশিত সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে জনগণের ভোটে নির্বাচিত সংসদের বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বার মিলনায়তনে আইনজীবী সমাবেশে তিনি আরো বলেন, দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্যে মনে হয় তারা মূল লক্ষ্য থেকে সরে গেছে, যা জনমনে নানা সংশয়ের জন্ম দিচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা প্রস্তাবনা নিয়ে কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট। 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক নিয়ে আইনজীবীদের প্রশ্নের জবাব দেন বিএনপির সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে ব্যবহার করে বিচারের নামে জনগণের সাথে অবিচার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিল, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার ছিল, সেই সকল দলের নেতা বা কর্মীদের কি অবস্থা হয়েছে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে না আপনারা। তারেক রহমান বলেন, 2023 সালে স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা
সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা। গেল 15 বছর আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সরকার প্রতি বছর এ তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তাদের প্রতি সম্মান জানিয়ে সরকার এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিল। মহান মুক্তিযুদ্ধে শহীদ মধুসূদনদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক মধুর ক্যান্টিনে স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মানজনক বলে দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, শহীদের স্মৃতি বিজড়িত আঙিনায় খুনির সহযোগীদের অনুতাপ ও বিবেকবোধ থেকেই আসা উচিত না। ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শহীদদের অবমাননা করেছে অভিযোগ করা হয় বিবৃতিতে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পালিয়ে গেলেও ছাত্রদল এখন সেই পথ অনুসরণ করছে। বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে শিবিরের উপর দায় চাপানো হচ্ছে। বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী শিশু সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা দিতে না পারলে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। ঢাকা রাজশাহী রুটে সম্প্রতি বাসে নারী যাত্রীদের ধর্ষণ সহ সারা দেশে এমন দু একটি ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। নারীদের এমন অনিরাপদ অবস্থার অবসানে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এই নারী আমাদের মা, এই নারী আমাদের বোন। ইডেন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল তাদের ক্যাম্পাস। বেগম রোকেয়ার উত্তরসূরি হিসেবে এই ধর্ষণের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার ডাক দেন তারা। সারা দেশে 24 ঘন্টায় 17টা ধর্ষণ এবং জানুয়ারি মাসে 205টা ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কলেজে আসি যাই ভার্সিটিতে তাকে আমরা ভয়ে থাকি যে আমরা কোন সময় কোনটা হয়ে যায়। আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে 32 নম্বর ভাঙার ডাক দিয়েছেন সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলেই আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। তাই এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। এছাড়া তিতুমির কলেজ, ইউল্যাব, ব্র্যাক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিক্ষোভ করেন। তাদের স্পষ্ট দাবি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। নিরাপত্তা আমাদের একটা অধিকার। আমরা যদি মেয়েরা এখানে নিরাপদ না থাকি তাহলে আমরা কেমন দেশ তৈরি করলাম? আমরা যেন সেফ ভাবে বের হতে পারি, মনোবল নিয়ে বের হতে পারি যে আমাদের কিছু হবে না। এই ধর্ষণের এই টেন্ডেন্সিটা যেন বাড়তে আর না দেওয়া যায়, সেদিক দিয়ে সরকারকে, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে একটু সচেতন হতে হবে। যারা এগুলো করছে শাস্তির আওতায় আনতে হবে, নাহলে তো আমরা মা বোন ঘর থেকে বের হতে পারবো না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ডই হয়, তাছাড়া আর কোনো কিছু না হয়। পাহাড় থেকে সমতল সব জায়গায় নারীদের নিরাপত্তা দিতে না পারলে সাধারণ জনগণ এই সরকারের থেকে বুক ফিরিয়ে নেবে বলেও সতর্ক করেন শিক্ষার্থীরা। এজন্য প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ তাদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সরকারের আশ্বাসে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তবে যৌক্তিক সময়ের মধ্যে দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসির অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। পরে তারা জানান, সরকারের মনোভাব ইতিবাচক, সেজন্যই আন্দোলন থেকে আপাতত সরে আসার সিদ্ধান্ত।
রিপোর্ট করছেন আদ্দিন সজীব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরও গত কয়েকদিন ধরেই উপাচার্য এবং উপ উপাচার্যের অপসারণের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে প্রশ্ন ওঠে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও। এরই মধ্যে ছাত্র রাজনীতি বন্ধ এবং উপাচার্য অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে ঢাকায় আসেন অন্তত 80 জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। পরে স্মারকলিপি দিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার যমুনার বাসায় যান শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি। আমরা ছাত্র রাজনীতিটি অর্ডিন্যান্সে নিষিদ্ধ করতে চাই, এই ব্যাপারটা আমরা পরিষ্কার করতে চাই। সুতরাং ছাত্র রাজনীতি কোনো প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে, আর বাকি সব রাজনীতিগুলো এটা আগেও করা হয়েছিল, এরপর আমরা দেখেছি বিভিন্নভাবে অপপ্রচেষ্টা করা হয়েছে, যেখানে আমরা চিহ্নিত, আমরা পোস্টারে দেখিয়েছি, চিহ্নিত করেছি যে এই সন্ত্রাসটা করেছে, সেখানে অজ্ঞাতনামার মতো এই ধরনের জিনিসপাতি, যেখানে অনেক ক্ষেত্রে সেগুলোকে বেসলেস ভাবে দেখানো যায়, সেটার কারণ কি সেটা আমাদের প্রশ্ন। 4 জনকে গ্রেফতার করে আই ওয়াশ করা যাবে না। আমাদের যারা হচ্ছে প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান সরকারের মনোভাব ইতিবাচক, সেজন্যই দাবি মানার আশ্বাসে চলমান সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। কুয়েটে যেহেতু আমাদের অভিভাবক নেই, এবার আমরা কেন হচ্ছে নিরাপত্তাহীনতায় আছি, এবং আমরা 5 দিন চলে গেল, আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন হচ্ছে উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ হচ্ছে কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। 5 সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে আমাদের যে দাবিগুলো ছিল, ইচ এন্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়, সেখানে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কোন স্বার্থান্বেষী মহল পুলিশকে যেন তাদের দাসে পরিণত করতে না পারে, এ ব্যাপারে নবীন পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদায় শিক্ষানবিশ এসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরো সমুন্নত রাখার পরামর্শ দেন উপদেষ্টা। কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকবেন। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদ এদেশের সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকে সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ। সে সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বলে জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জুলি বিশপ জাতিসংঘ মহাসচিবের এ সফরের কথা জানান। এ সময় যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে মানবিক সংকট নিরসনে এবং পশ্চিম মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন শরণার্থীদের অনুপ্রবেশ রোধে জাতিসংঘের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে সহজ উপায়, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র নীতির কারণে নতুন দাতা সংস্থা খুঁজে বের করা এবং জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বলে মনে করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বলেন, টানা 15.5 বছরের শাসনামলে দল, সরকার ও সংসদে স্বৈরাচারী আচরণে নিজেকে অত্যাচারী শাসকে পরিণত করেছিলেন শেখ হাসিনা। রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের এই সংকটে ছাত্র জনতা সহ রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত আয়োজন ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে
জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে ২১-এর চেতনা বৃথা যায়নি। প্রস্তাবের পক্ষে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর বিপক্ষে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কোথায় আমার বাংলার চেতনা, কোথায় আমার ২১-এর চেতনা? চেতনা বলতে বোঝাচ্ছি এমন একটি শক্তি বা সমষ্টি যা অনেকগুলো মানসিক শক্তি। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনীতিতে আদর্শগত বিরোধ থাকতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু তা হানাহানি পর্যায়ে চলে গেলে সুযোগ নেবে ফ্যাসিস্টরা। দেশের এই সংকটকালে আমরা আমাদের রাজনৈতিক দলগুলি, ছাত্র জনতা যারা রয়েছে, আপনাদের নিজেদের মধ্যে কোনো ফাটল তৈরি করবেন না। যদি ফাটল তৈরি হয় তাহলে কিন্তু ফ্যাসিস্টদের আগমন আবার ঘটতে পারে। ছাত্ররা যারা রাজনীতি আসছেন নিশ্চয়ই রাজনীতি করবা, তাদের অধিকার রয়েছে। ছাত্ররা এবং যারা সিনিয়ররা রয়েছে সবাই মিলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আপনারা একসাথে কাজ করবেন বলে আমরা আশা করতে চাই। বিতর্কের মূল্যায়ন পর্বে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ২১-এর চেতনায় উজ্জীবিত হয়েই ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এত বেশি সংখ্যক মানুষকে কারারুদ্ধ করে রেখেছে যে এর দ্বারা আমাদের প্রধানমন্ত্রী তখনকার নিজেকে একজন অত্যাচারী শাসক হিসেবে প্রমাণ করেছেন। ক্ষমতাসীন হয়ে শেখ হাসিনা যে সরকার নিয়ে, যে আইন পরিষদ নিয়ে ছিলেন, তাতে দেখা গেছে বাস্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যই আওয়ামী লীগেরও অন্য সবাইকে মানতে হতো। তিনি নিজেকে একান্তভাবে শক্তিমান, ক্ষমতাবান, বুদ্ধিমান মনে করতেন। নাগরিক সমাজের এই প্রতিনিধিরা বলেন, আবার যেন দেশে স্বৈরাচারী শাসন ফিরে না আসে, সেজন্য ৫২-র ভাষা আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বামপন্থী দলগুলো যে ভূমিকা পালন করেছে, এইটাকে অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন হবে না। অবশ্যই এখানে প্রশাসনে নীতিবিধিগত এবং কাজ করার যে পন্থা, এগুলো সংস্কার করতে হবে। আমরা যখন দেখি মাজার ভাঙ্গা হচ্ছে, আমরা যখন আবার দেখি লালন উৎসব বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা যখন দেখি শহীদ মিনার ভাঙ্গা হচ্ছে, তখন আমাদের মনে ব্যথা লাগে। না, আমরা তো জুলাই বিপ্লবে এটা চাইনি, আমরা তো ২১-এর চেতনার মধ্যে এটা চাইনি, আমরা তো ২১-এর চেতনা এবং জুলাই বিপ্লবে আমরা গরু জবাই করা দেখতে চাইনি। আমরা চেয়েছি যাতে বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন রমজানে ঢাকার যানজট নিরসনে শিক্ষার্থীদের সাথে নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান সংস্থাটির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি আরও বলেন, ঢাকায় খেলার মাঠের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে, বিশেষ করে নারীদের জন্য আলাদা খেলার মাঠ তৈরি করার কথা জানান তিনি। ফুটপাত দখলমুক্ত করা, খাল উদ্ধার, পরিচ্ছন্নতা ও শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে মশক নিধন কর্মীদের মনিটরিং করার কথাও বলেন উত্তরের প্রশাসক। নারীদের জন্য খেলার জায়গা, এটা ঢাকা শহর সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট বলা যায়। রোজার প্রথম 10 দিন আমরা কমিউনিটি, ছাত্র, গ্লোবাল স্কাউট, যুব উন্নয়ন অধিদপ্তরকে সাথে নিয়ে আমরা ডিএমপির সাথে ট্রাফিকের একটা সহায়তা করব, যেন রোজা রেখে মানুষ কম কষ্টে নির্বিঘ্নে দ্রুত বাসায় যেতে পারেন এবং পরিবারের সাথে ইফতার করতে পারেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেলে নিজ জেলার নেত্রকোনার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। 17 বছর পর কারামুক্ত হয়ে ওমরা পালন শেষে প্রথমবারের মতো সমাবেশে অংশ নেন লুৎফুজ্জামান বাবর। সমাবেশকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামে। জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী জুলাই থেকে শতভাগ রিটার্ন অনলাইনে জমা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া আমদানি রপ্তানি সহজীকরণ ও আধুনিকায়নের লক্ষ্যে 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানান।
এদিকে বিকেলে নিউজ প্রিন্ট ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের সাথে প্রাক বাজেট আলোচনায় চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে রাজস্ব আদায়ে প্রয়োজনীয় আইন প্রয়োগ করা হবে। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত 4 বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা প্রকল্পের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশন এই প্রকল্পের মাধ্যমে এখন থেকে ওয়েবসাইটের মাধ্যমে আমদানি রপ্তানির প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত পাওয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। এদিকে বিকেলে এনবিআর ভবনে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াবের সাথে প্রাক বাজেট আলোচনায় চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছুই করা হবে না। আমরা যা আদায় করি সমপরিমাণ ছেড়ে দিই, এখান থেকে আমাদের বের হতে হবে। তো সেক্ষেত্রে ওনাদেরও আসলে স্ট্যান্ডার্ড রেটে চলে আসা উচিত। আপনি যদি কম্পেয়ার করেন আমাদের কর্পোরেট ট্যাক্সের সাথে আশেপাশে, অনেকে মনে করে রেট বেশি, আসলে কিন্তু গত এক ডিকেডে যথেষ্ট কমানো হয়েছে। এই সময় নোয়াবের পক্ষ থেকে নিউজ প্রিন্ট আমদানি শুল্ক 2% ও ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করার দাবি জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া সহায়তার অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনকে দেওয়ার সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু পেতে চায়। এ সময় ইউক্রেনের তেল ও খনিজ সম্পদের দিকে ইঙ্গিত করেন ট্রাম্প। তার দাবি, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিয়েছে তা মূলত ঋণ হিসেবে দেয়া হয়েছে, তাই একই সুবিধা চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি চুক্তি সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে বলেও জানান তিনি। শর্ত না মানলে ইউক্রেন থেকে সহায়তার অর্থ ফেরত চাওয়া হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, এ ধরনের কোনো চুক্তি সই করবে না কিয়েভ। এদিকে সম্মেলন শেষে ট্রাম্পের প্রেস সচিব জানান, যুদ্ধ বন্ধে ইতিবাচক মনোভাব জানিয়েছে রাশিয়া। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বিরাট কোহলির 31তম ওয়ানডে সেঞ্চুরিতে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে 1 ম্যাচ বাকি থাকতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। জয়ের জন্য 242 রানের টার্গেটে নেমে দলের 31 রানে রোহিত শর্মার উইকেট হারায় আগের বারের রানার্স আপরা। 46 রান করে বিদায় নেন শুভমন গিল। তৃতীয় উইকেটে শ্রেয়াস আয়ারকে নিয়ে 128 বলে 114 রান যোগ করে দলকে জয়ের পথে রাখেন বিরাট কোহলি। শ্রেয়াস 56 রানে সাজঘরে ফেরেন। 111 বলে বিরাট কোহলি ওয়ানডে ক্যারিয়ারের 31তম সেঞ্চুরি করেন। তাতে 45 বল বাকি থাকতেই 4 উইকেটে 244 রান তুলে জয় পায় ভারত। এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাটিং করে প্রতিপক্ষকে বড় কোনো টার্গেট দিতে পারেননি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ 62 রান করেন সৌদ শাকিল। মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে 46 রান, তাতে 241 রানে অল আউট হয় পাকিস্তান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে 45-42 পয়েন্টে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-1 সমতা আনল নেপাল। কাবাডিতে এই প্রথম নেপালের কাছে পরাজিত হল বাংলাদেশ। পল্টন ময়দানে শুরু থেকেই জমজমাট লড়াইয়ের আভাস ছিল দুই দলের খেলায়। ম্যাচে একবার বাংলাদেশ এগিয়ে যায় তো অন্যবার নেপাল। এতে 24-24 সমতায় প্রথমার্ধ শেষ করে দুদল। শেষ পর্যন্ত 45-42 পয়েন্টে জয় পায় সফরকারীরা। ম্যাচ সেরা খেলোয়াড় হন নেপালের অধিনায়ক রোকা মাগার। খেলা শেষে পুরস্কৃত করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ সোহাগ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী মঙ্গলবার বিকেলে একই ভেন্যুতে হবে তৃতীয় ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেয়ার অভিযোগ প্রমাণিত হলে মামলা,
পুলিশের 4 ডিআইজি বাধ্যতামূলক অবসরে। ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন, যৌক্তিক সময় তফসিল ঘোষণা। অন্তর্বর্তী সরকার তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে, তারেক রহমান। সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে সবার আগে প্রয়োজন কার্যকর জাতীয় সংসদ। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি। এবং মধুর ক্যান্টিনে মুক্তিযুদ্ধে হত্যার সহযোগী ছাত্র শিবিরের প্রবেশের বিরোধিতা করে ছাত্রদলের বিবৃতি, নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে সংগঠনটি, অভিযোগ শিবিরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।